হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার পড়ব চ্যাপ্টার 2 and name of the chapter is microorganisms friend and foe from class 8 science। আমরা এতটুকু পড়ে নিয়েছিলাম। আমরা আজকে শুরু করব মাইক্রো অর্গানিজমে কী কী ডিজিজ তৈরি করতে পারে। আজকে আমরা এখান থেকে শুরু করব। এই যে বাক্সটি দেখতে পাচ্ছ, এই বাক্সটি হইতে আজকে আমরা শুরু করব। আমরা গতদিন এই পর্যন্ত পড়ে নিয়েছিলাম। আজকে আমরা এই বাক্সটি থেকে শুরু করব। তবে দেখে নেই এখানে কি বলা হয়েছে। টেবিল 2.1-এ বলা হয়েছে সাম কমন হিউম্যান ডিজিজেস কজড বাই মাইক্রো অর্গানিজমস। কতগুলি কমন ডিজিজ হিউম্যানের প্রায়ই হয়। সব হিউম্যানেরই কমন কতগুলো ডিজিজ কোনো না কোনো সময় হয়ই প্রায়। এখানে বলা হচ্ছে সাম কমন হিউম্যান ডিজিজেস কজড বাই মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমে হিউম্যানের মধ্যে এই সমস্ত ডিজিজ তৈরি করে। তাহলে আমরা দেখে নিই কী কী ডিজিজ তৈরি করে। এখানে বাক্সর মধ্যে উপরে লেখা আছে হিউম্যান ডিজিজ। এই যে ডিজিজগুলো মানুষের হয়, ডিজিজগুলোর নাম। তারপর কজেটিভ মাইক্রো অর্গানিজম, কোন মাইক্রো অর্গানিজমের জন্য এই ডিজিজটি হয়। তারপর মোড অফ ট্রান্সমিশন বলতে এক জায়গা হইতে আর এক জায়গাতে যাওয়াকে বলা হয় ট্রান্সমিশন। অর্থাৎ এই মাইক্রো অর্গানিজমগুলো বাহির হইতে আমাদের বডিতে কী মোডে কী উপায়ে প্রবেশ করে, খাওয়ার মধ্যে প্রবেশ করে, ভাতের সঙ্গে মিক্সড হয়ে, নাকি বাতাসে দিয়ে প্রবেশ করে, নাকি স্কিনের মধ্যে দিয়ে প্রবেশ করে, কীভাবে প্রবেশ করে, এক্ষেত্রে বলা হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। প্রিভেন্টিভ মেজার্স জেনারেল, কীভাবে আমরা এই সমস্ত ডিজিজগুলো আমরা প্রতিকার করতে পারি, প্রিভেন্ট করতে পারি, মানে প্রতিরোধ করতে পারি। তাহলে কয়েকটি ডিজিজের নাম দেখে নিই। মানে একটি ডিজিজের নাম হলো টিউবারকুলোসিস, তারপর মেসেলস, চিকেন পক্স, পোলিও। এগুলো এই যে 4টা ডিজিজ, এগুলো হিউম্যানের কমন ডিজিজ হয়। কী কারণে হয়? ব্যাকটেরিয়া যখন আমাদের বডির ভিতরে ট্রান্সমিট করে, যখন ভিতরে প্রবেশ করে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো হলো মাইক্রো অর্গানিজম। এগুলো যখন বডির ভিতরে প্রবেশ করে তখন এই ডিজিজগুলো আমাদের হয়। কীভাবে প্রবেশ করে? মোড অফ এয়ার, বাতাসের মধ্যে দিয়ে যখন আমরা শ্বাস টানি আমাদের নাকের ভিতর দিয়ে বা মুখের ভিতর দিয়ে এগুলো চলে যায়। যখন আমরা ভাত খাই, বাতাসের ভিতরে প্রবেশ করে, এয়ার প্রবেশ করে, এয়ারের সঙ্গে এগুলো চলে যায়। এয়ার ওয়াটার, কোনো সময় ওয়াটারে দিয়ে যায়, এয়ারে দিয়ে যায়। এখন যদি এই ডিজিজটি হয় তাহলে আমরা কীভাবে এটি প্রতিরোধ করব? কী বলা হয়েছে? কিপ দি পেশেন্ট ইন কমপ্লিট আইসোলেশন। এখানে বাক্সটা একটু বড় করে নেই। কী বলা হয়েছে? কিপ দি পেশেন্ট ইন কমপ্লিট আইসোলেশন। এই যে রুগীটি, যে মানুষের এই ডিজিজটি হয়েছে, তখন মানুষটি কী হয়ে গেল? একটি পেশেন্ট হয়ে গেল। এই পেশেন্টটাকে কমপ্লিট আইসোলেশন মানে আলাদাভাবে তাকে রাখতে হবে, আলাদা একটি রুমের মধ্যে রাখতে হবে। কিপ দি পার্সোনাল বিলঙ্গিংস অফ দ্য পেশেন্ট অ্যাওয়ে ফ্রম দোজ অফ দ্য আদার্স। এই পেশেন্টের যে জিনিসগুলি দরকার, তার বিভিন্ন ব্ল্যাঙ্কেট লাগবে, ল্যাপ লাগবে, কম্বল লাগবে, বালিশ লাগবে, বেড কভার লাগবে, এই সমস্ত জিনিসগুলোকে কী করতে হবে? মানে সরিয়ে রাখতে হবে। কিপ দ্য পার্সোনাল বিলঙ্গিংস বলতে জিনিসপত্র, পার্সোনাল বিলঙ্গিংস অফ দ্য পেশেন্ট অ্যাওয়ে ফ্রম দোজ অফ দ্য আদার্স, অন্যান্য মানুষ হইতে দূরে সরিয়ে রাখতে হবে। ভ্যাকসিনেশন টু বি গিভেন অ্যাট সুইটেবল এজ, সময় মানুষকে ভ্যাকসিনেশন লইতে হয়। সব মানুষেরই ছোটো হইতে বয়স পর্যন্ত সব মানুষেরই সময়ে ভ্যাকসিনেশন লইতে হয়। ভ্যাকসিনেশন যদি আমরা লই তাহলে এই সমস্ত ডিজিজ আমাদের হবে না। এগুলো হলো প্রিভেন্টিভ মেথড। যদি এইভাবে আমরা চলি তাহলে আমরা প্রিভেন্ট করতে পারবো এই সমস্ত রোগগুলোকে। আরও কি আছে? আরও যেমন ধরুন কলেরা আছে, টাইফয়েড আছে, এগুলো ব্যাকটেরিয়ার জন্য হয়। কীভাবে হয়? ওয়াটার বা ফুডের মধ্যে প্রবেশ করে যে মাইক্রো অর্গানিজম বা ওয়াটারের মধ্যে দিয়ে। যদি এগুলো হয় তাহলে আমরা কীভাবে এগুলো আমরা প্রিভেন্ট করব, কীভাবে প্রতিরোধ করব, কীভাবে করব? রোগটির নাম কী ছিল? কলেরা আর টাইফয়েড। যদি হয় কী করব? আমরা মেনটেন্ড
পার্সোনাল হাইজিন অ্যান্ড গুড স্যানিটারি হ্যাবিটস। পার্সোনাল হাইজিন বলতে একটি মানুষের যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার এরকম আমাদের থাকতে হবে। মেনটেন পার্সোনাল হাইজিন অ্যান্ড গুড স্যানিটারি হ্যাবিটস। স্যানিটারি হ্যাবিটস বলতে ভালো ল্যাট্রিনের মধ্যে যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ল্যাট্রিন, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটস, এগুলো বলা হচ্ছে স্যানিটারি হ্যাবিটস। কনজিউম প্রপারলি কুকড ফুড, ভালো মতে রান্না হইতে হবে এরকম ফুড আমাদের খেতে হবে। অ্যান্ড বয়েলড ড্রিঙ্কিং ওয়াটার, এমন বয়েলড ড্রিঙ্কিং ওয়াটার বলতে এমন নয় যে গরম পানি খেয়ে নেব। গরম পানিকে যখন আমরা ঠান্ডা করব, মানে এখন আমরা এটাকে পান করতে পারবো, তখন এই জলটি হলো বয়েলড ড্রিঙ্কিং ওয়াটার। এগুলো আমাদেরকে পান করতে হবে। আর ভ্যাকসিনেশন নিতে হবে সময় সময়। যদি আমরা ভ্যাকসিন দিই তাহলে আমাদের এই সমস্ত ডিজিজ আমাদের হবে না। তারপরে এরকম আরও আছে ডিজিজ, কী আছে, হেপাটাইটিস বি আছে, ম্যালেরিয়া আছে। হেপাটাইটিস বি ভাইরাসের জন্য হয়, ওয়াটারের মধ্যে দিয়ে প্রবেশ করে। ম্যালেরিয়া প্রোটোজোয়া, যেমন এমইবি একটা প্রোটোজোয়া, এরকম অনেক মাইক্রো অর্গানিজম আছে, এগুলো যখন ভিতরে প্রবেশ করে তখন আমাদের ম্যালেরিয়া হয়। তারপরে এখানে মসকিটো আছে, যে মসকিটোর মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতে। হেপাটাইটিস যখন হয় আর ম্যালেরিয়া যখন হয় তখন আমাদেরকে কী করতে হবে, কী করলে আমরা প্রিভেন্ট করতে পারবো যাতে এই সমস্ত এই রোগগুলি আমাদের না হয়। ড্রিঙ্ক বয়েলড ড্রিঙ্কিং ওয়াটার, আমাদেরকে বয়েলড ড্রিঙ্কিং ওয়াটার পান করতে হবে, তখন আমাদের হেপাটাইটিস প্রতিরোধ হবে না। ভ্যাকসিনেশন নিতে হবে। আর ম্যালেরিয়া যখন হয় তখন কী করতে হবে, ইউজ মসকিটো নেট, মশারি ব্যবহার করে আমাদেরকে ঘুমাতে হবে। বা পেশেন্ট যাদের ম্যালেরিয়া হয়েছে তাদের কী করতে হবে, ইউজ মসকিটো নেট, মশারি ব্যবহার করতে হবে। এবং রেপিলেন্টস, মানে এরকম জিনিস আমাদের ব্যবহার করতে হবে। স্প্রে ইনসেকটিসাইডস অ্যান্ড কন্ট্রোল ব্রিডিং অফ মসকিটোস বাই নট অ্যালাউইং ওয়াটার টু কালেক্ট ইন দ্য সারাউন্ডিং। কী বলা হয়েছে, ইউজ মসকিটো নেট অ্যান্ড রেপিলেন্টস, মসকিটো মশারি ব্যবহার করতে হবে বা মশারির মতো এরকম আমাদের জিনিস ব্যবহার করতে হবে। তারপর স্প্রে করতে হবে এক ধরনের, মানে এই স্প্রে মেশিন আছে, যেমন পিচকারির মতো মেশিন আছে, এখানে স্প্রে বের হবে। এগুলো আমরা যখন স্প্রে মারবো ঘরের মধ্যে, যেখানে যেখানে মশা বসতে পারবে, এখানে মশা বসলে মশা মরে যাবে বা মশা বসবে না। এগুলো এই মেডিসিন থাকে স্প্রের মধ্যে, নাম হলো ইনসেকটিসাইডস। এই ধরনের মেডিসিনকে বলা হয় ইনসেকটিসাইডস। তো আমাদের ইনসেকটিসাইডস স্প্রে করতে হবে। অ্যান্ড কন্ট্রোল ব্রিডিং বলতে মশা যে ডিম পারে এটাকে বলা হচ্ছে ব্রিডিং। আমাদেরকে কন্ট্রোল করতে হবে যাতে মশার ডিম না পারতে পারে। কন্ট্রোল ব্রিডিং অফ মসকিটো যাতে ডিম না পারতে পারে আমাদেরকে কন্ট্রোল রাখতে হবে। কীভাবে, বাই নট অ্যালাউইং ওয়াটার টু কালেক্ট ইন দ্য সারাউন্ডিং, আমাদের সারাউন্ডিং বাড়ির চারপাশে যাতে কোনো জায়গাতে ওয়াটার কালেক্ট না থাকতে পারে, মানে জমা হয় যাতে ওয়াটার না থাকতে পারে। যেমন ড্রেনের মধ্যে, বাড়ির ভিতরে যদি কোনো জায়গাতে গর্ত হয়ে জল জমা হয়ে থাকে, বাড়ির চারপাশে যে ড্রেন থেকে ড্রেনের মধ্যে জল জমা হয়ে থাকে, তখন কী হবে, এই জমা জলের মধ্যে মশারি কী করে, ব্রিডিং করে। তার মানে বাড়ির চারপাশে যদি আমরা জমা জল না রাখি তাহলে মশা ব্রিডিং করতে পারবে না, ডিম পারতে পারবে না এবং মশার বংশবৃদ্ধি হবে না, আর ম্যালেরিয়া অসুখও হবে না। এই কারণে আজকাল অনেকেই বাড়ির পাশে দিয়ে ড্রেনের মধ্যে দিয়ে জল বাহিরে যে ড্রেন থাকে এই ড্রেনের মধ্যে পাস করে দেয়। তাহলে আমরা বুঝে নিচ্ছি আমরা এই ডিজিজগুলো কীভাবে হয়। তারপর নিচে দেখে নিই, নিচে বলা হচ্ছে ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস ইন অ্যানিমেলস। আমরা উপরে দেখেছি কতগুলো মাইক্রো অর্গানিজম, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলো মানুষের মধ্যে অনেক ধরনের ডিজিজ তৈরি করে। এখন কতগুলি মাইক্রো অর্গানিজম আছে এরা অ্যানিমেলের মধ্যে তৈরি করে। কী বলা হচ্ছে, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস ইন অ্যানিমেলসের মধ্যে তারা ডিজিজ তৈরি করে। এখানে একটা সায়েন্টিস্ট আমরা দেখতে পাচ্ছি, নাম হলো রবার্ট কোচ। 1876-এ একটা ব্যাকটেরিয়া দিয়ে একটা মেডিসিন তৈরি করেছেন, নাম হলো অ্যানথ্রাক্স ডিজিজের জন্য কাজ করে। এটি অ্যানথ্রাক্স ডিজিজ ডিসকভার দ্য ব্যাকটেরিয়াম হুইচ কজেস, একটা ব্যাকটেরিয়া দেখেছে যে ব্যাকটেরিয়া এক ধরনের ডিজিজ তৈরি করেছে, নাম হলো অ্যানথ্রাক্স ডিজিজ।
তাহলে অ্যানথ্রাক্স ডিজিজটা একজন সায়েন্টিস্টে পেয়েছেন, ওনার নাম হলো রবার্ট কোচ। ডিজিজটার নাম হলো অ্যানথ্রাক্স ডিজিজ। এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য অ্যানিমেলের মধ্যে, গরুর মধ্যে এই ধরনের ডিজিজ হয়, গরু, ছাগল বা কুকুর, অ্যানিমেলের মধ্যে হয়। তারপর এখানে কি বলা হয়েছে দেখে নিই। বলা হয়েছে অ্যানথ্রাক্স ইজ এ ডেঞ্জারাস হিউম্যান অ্যান্ড ক্যাটেল ডিজিজ কজড বাই এ ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়ার দ্বারা এই ধরনের ডিজিজ হয়। এই ব্যাকটেরিয়ায় মানুষের মধ্যেও অ্যানথ্রাক্স তৈরি করতে পারে, বা ক্যাটেল বলতে গরুর মধ্যেও এই ধরনের এই ডিজিজ তৈরি করতে পারে অ্যানথ্রাক্স। এই ব্যাকটেরিয়াটাকে বলা হয়েছে ব্যাকটেরিয়াম। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অফ ক্যাটেল ইজ কজড বাই ভাইরাস। অনেক সময় ক্যাটেল বলতে গরুর, এই গরুর মুখের মধ্যে এই এবং পায়ের মধ্যে, ফুট বলতে পায়ের পাতা, ফুট অ্যান্ড মাউথ ডিজিজেস, গরুর পায়ের মধ্যে এবং মুখের মধ্যে অনেক ধরনের ডিজিজ হয় কজড বাই ভাইরাস। ভাইরাসের জন্য অনেক ধরনের ডিজিজ হয়। তারপর এখানে কী বলা হচ্ছে হেডলাইন, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম ইন প্ল্যান্টস। প্ল্যান্টের মধ্যে আমরা প্রথমে দেখেছি হিউম্যানের মধ্যে ডিজিজ হয়েছে, তারপর দেখেছি অ্যানিমেলের মধ্যে, এখন দেখতে পাচ্ছি প্ল্যান্টের মধ্যে অনেক ধরনের ডিজিজ হয় ফর মাইক্রো অর্গানিজম। ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস ইন প্ল্যান্টস। তাহলে আমরা দেখে নিই, এখানে একটি বাক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলি ডিজিজ। যেমন কী বলা হয়েছে, টেবিল 2.2-তে বলা হয়েছে সাম কমন প্ল্যান্ট ডিজিজেস, প্ল্যান্টের ডিজিজ কজড বাই মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমের জন্য প্ল্যান্টের মধ্যে কতগুলো ডিজিজ হয়, যেমন নাম হয়েছে সাইট্রাস ক্যানকার, রাস্ট অফ হুইট, এগুলো হলো ডিজিজের নাম। ইয়েলো ভেইন মসেইক অফ বিন্ডি, এগুলো হলো ডিজিজের নাম। ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ভাইরাস, এই সমস্ত মাইক্রো অর্গানিজমের জন্য প্ল্যান্টের মধ্যে এই ধরনের ডিজিজ হয়। কীভাবে হয়, এইগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে যায়, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো এয়ার, বাতাসের মধ্যে, এয়ার এবং সিড, বীজগুলোর মধ্যে, বা বিভিন্ন ইনসেক্টে, বিভিন্ন কীট পতঙ্গ, এগুলো নিয়ে যায় এক প্ল্যান্ট হইতে আরেক প্ল্যান্টে। তাহলে আমরা দেখে নিচ্ছি, আমরা শিখে নেব মুখস্থ কয়েকটি মানুষের ডিজিজের নাম, কয়েকটি তারপর এই অ্যানিমেলের ডিজিজের নাম। তারপর এখানে আমরা এই বাক্সের মধ্যে দেখতে পাচ্ছি কয়েকটি প্ল্যান্টের ডিজিজের নাম। কী কী প্ল্যান্টের ডিজিজের নাম, যেমন সাইট্রাস ক্যাঙ্কার, রাস্ট অফ হুইট, ইয়েলো বেন ম্যাসোইক অফ ভেন্ডি। আমরা দেখে নিই তারপর নিচে কী আছে। এখানে দেখতে পাচ্ছি একটি হেডলাইন, ফুড পয়জনিং। হেডলাইন কী আছে, ফুড পয়জনিং। আমাদের যে ফুড, ঘরের মধ্যে ফুড থাকে, রেস্টুরেন্টে ফুড থাকে, দোকানে ফুড থাকে, ফুডগুলো অনেক সময় বিষাক্ত হয়ে যায়, ফুড পয়জনিং। এখানে আমরা আমরা দেখে নিই, পাহেলি কি জানতে চাচ্ছি। পাহেলি বলছে, পাহেলি ওয়ান্ডার্স, পাহেলি আশ্চর্য, পাহেলি ওয়ান্ডার্স হাউ ফুড ক্যান বিকাম এ পয়জন। ফুড, খাবার কীভাবে বিষাক্ত হয়ে যায় বা বিষে পরিণত হয়। পেহেলি ওয়ান্ডার্স, পেহেলি আশ্চর্য হয়েছে, হাউ ফুড ক্যান বিকাম পয়জন, ফুড কীভাবে পয়জন হয়ে যায়। আমরা দেখে নিয়েছি, কি আন্ডারলাইন করেছি, মাইক্রো অর্গানিজমস দ্যাট গ্রো অন আওয়ার ফুড সামটাইমস প্রডিউস টক্সিক সাবস্টেন্সেস। কী বলা হয়েছে, মাইক্রো অর্গানিজমস দ্যাট গ্রো অন আওয়ার ফুড sometimes produce toxic substances. Microorganisms that grow, microorganisms grow করে, গ্রো বলতে মানে তাদের বংশ বৃদ্ধি করে। মাইক্রো অর্গানিজম দ্যাট গ্রো অন আওয়ার ফুড, আমাদের ফুডের মধ্যে, আমরা অনেক ধরনের ফুড খাই, প্রায় ফুডের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম থাকে, কিন্তু চ্যাপ্টারে প্রথমে লেখা আছে মাইক্রো অর্গানিজম সবগুলোই কিন্তু আমাদের ক্ষতি করে না, সবগুলো আমাদের না, মানে শত্রু না, কতগুলো ফ্রেন্ডও আছে। তো অনেক মাইক্রো অর্গানিজম আমাদের ফ্রেন্ড আছে, অনেকগুলো আছে আমাদের ক্ষতিকারক। এখানে বলা হচ্ছে মাইক্রো অর্গানিজমস দ্যাট গ্রো অন আওয়ার ফুড সামটাইমস প্রডিউস টক্সিক সাবস্টেন্সেস। কতগুলো মাইক্রো অর্গানিজম যখন আমাদের ফুডের মধ্যে থাকে, এগুলো কোনো সময় কী করে প্রডিউস, তাদের বডি হইতে বের করে প্রডিউস টক্সিক সাবস্টেন্সেস, মানে বিষাক্ত জিনিস তাদের বডি হইতে বের করে। তাহলে আমরা কী বুঝতে পারছি, আমাদের যে ফুডগুলি থাকে, এই ফুডের মধ্যে মাইক্রো অর্গানিজম থাকে,
এই মাইক্রো অর্গানিজমগুলো অনেক সময় কী করে, অনেক সময় প্রডিউস করে টক্সিক সাবস্টেন্স, মানে তৈরি করে নেয় টক্সিক সাবস্টেন্সেস ফুডের মধ্যে প্রডিউস করে, মানে তাদের বডি হইতে ছেড়ে দেয় ফুডের মধ্যে টক্সিক সাবস্টেন্সেস। তার মানে কতগুলো মাইক্রো অর্গানিজমের ভিতরে টক্সিক সাবস্টেন্স থাকে। তারপর বলা হচ্ছে দিস, কী বলা হচ্ছে দিস, হ্যাঁ, দিস মেক দ্য ফুড পয়জনাস। এই জিনিসগুলো এই ফুডকে কী করে পয়জনাস বানায়, মানে বিষাক্ত করে দেয়। তার মানে আমরা কি বুঝতে পারি যে আমাদের ফুডের মধ্যে মাইক্রো অর্গানিজম থাকে, বা যদি আমরা ফুডকে দেখে না রাখি এই ফুডের মধ্যে মাইক্রো অর্গানিজম, যেমন একটা মাছি গিয়ে বসতে পারে, মশা গিয়ে বসতে পারে, বা উড়ে বাতাসের মধ্যে মাইক্রো অর্গানিজম অনেক সময় থাকে, বাতাসটাকে লাগতে পারে, তখন তার মধ্যে গ্রোথ হয়, মাইক্রো অর্গানিজমটা বেড়ে যায়। প্রথম যদি তাকে 50টা বেড়ে হয়ে যাবে 5000। তো এগুলো যখন বেড়ে যায় তখন কী করে এই মাইক্রো অর্গানিজমগুলো তাদের বডি হইতে কতগুলো টক্সিক সাবস্টেন্স প্রডিউস করে ইন আওয়ার ফুড, আমাদের ফুডের মধ্যে দেয়, হুইচ মেক্স দ্য ফুড পয়জনিয়াস। যে জিনিসটা আমাদের ফুডকে পয়জনিয়াস বানায়, মানে বিষাক্ত বানিয়ে ফেলে। তারপর কী বলা হয়েছে এখানে হেডলাইন, ফুড প্রিজার্ভেশন, মানে তাহলে ফুডকে আমরা কীভাবে প্রিজার্ভ করবো, কীভাবে রাখবো যাতে ফুডটি ভালো থাকতে পারে, ফুড প্রিজার্ভেশন। দেখেন এখানে আমরা এখানে কী বলা হয়েছে, ফুড প্রিজার্ভেশন মানে কি, প্রিজার্ভিং ফুড ইন আওয়ার হোমস, আমাদের হোমের মধ্যে যে ফুডগুলি আছে আমাদেরকে প্রিজার্ভ করে রাখতে হবে। উই হ্যাভ টু সেভ ইট ফ্রম দ্য অ্যাটাক অফ মাইক্রো অর্গানিজমস, আমাদের এগুলো ফুডগুলোকে কীভাবে রাখতে হবে যাতে মাইক্রো অর্গানিজমে তাদেরকে অ্যাটাক করতে না পারে। প্রিজার্ভিং ফুড, ফুডকে আমরা প্রিজার্ভ করে ঘরের মধ্যে মানে এভাবে রাখি যাতে ফুডটি নষ্ট না হয়, এটাকে বলা হয় ফুড প্রিজার্ভিং। প্রিজার্ভিং ফুড ইন আওয়ার হোমস, আমরা আমাদের ঘরের মধ্যে ফুডকে আমরা প্রিজার্ভ করে রাখি। উই হ্যাভ টু সেভ ইট, উই হ্যাভ টু সেভ ইট ফ্রম দ্য অ্যাটাক অফ মাইক্রো অর্গানিজমস, আমাদের ফুডগুলিকে এভাবে রাখতে হবে, মানে উই হ্যাভ টু সেভ ইট, আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে ফুডকে। উই হ্যাভ টু সেভ ইট ফ্রম দ্য, কোথায় কার কাছ হইতে বাঁচাতে হবে, উই হ্যাভ টু সেভ ইট ফ্রম দ্য অ্যাটাক অফ মাইক্রো অর্গানিজমস, মাইক্রো অর্গানিজমে যাতে আমাদের ফুডগুলিকে অ্যাটাক করতে না পারে, কারণ মাইক্রো অর্গানিজমে অ্যাটাক করা মানে কি, তার মধ্যে টক্সিক সাবস্টেন্স মিশিয়ে দেবে, তার মানে ফুডটি পয়জন করে দেবে। তাহলে আমাদের এই ব্যাপারে সাবধান থাকতে হবে যাতে আমাদের ফুডগুলো আমরা ভালো করে প্রিজার্ভ করে রাখতে পারি। আচ্ছা দেখেন এই কেমিক্যাল মেথড কীভাবে আমরা ফুডগুলোকে প্রিজার্ভ করতে পারি। এখানে একটি মেথড, অনেকগুলি মেথড আছে। একটা কেমিক্যাল মেথড কী বলা হয়েছে, সল্টস অ্যান্ড অডিবল অয়েলস, অডিবল অয়েলস বলতে কতগুলি অয়েল আছে আমরা খাই, যেমন শস্য তেল, মাস্টার্ড অয়েল, রিফাইন অয়েল, এগুলো হলো অডিবল অয়েলস। আর সল্ট তোমরা সল্ট সাধারণত একটাই দেখেছো, সোডিয়াম ক্লোরাইড, যে আমরা লবণ বলি, আরও অনেক ধরনের সল্ট আছে। The salt and edible oils are the common chemicals generally used to check the growth of microorganisms. কী বলা হচ্ছে, এই সল্ট এবং এই অডিবল অয়েলগুলোকে আমরা ইউজ করি যাতে মাইক্রো অর্গানিজমের গ্রোথ না হইতে পারে, না বাড়তে পারে। দেয়ারফোর দে আর কল প্রিজারভেটিভস, এই কারণে এই যে সল্ট এবং অডিবল অয়েলকে বলা হয়েছে প্রিজারভেটিভস। এগুলো যদি আমরা ফুডের মধ্যে রাখি তাহলে আমাদের ফুডগুলোকে মাইক্রো অর্গানিজমে অ্যাটাক করতে পারবে না। উই অ্যাড সল্ট অর অ্যাসিড, সল্ট আমরা তেলও মিলাই বা অ্যাসিডও মিলাই। উই অ্যাড সল্ট অর অ্যাসিড প্রিজারভেটিভস টু পিকলস, পিকলস বলতে আচার, আমরা যখন আচার কিনে নিই বোতল, আচারের বোতল, তো আচারের মধ্যে কী হয়, আমাদের সল্ট তাকে মেলানো এবং অ্যাসিড তাকে মেলানো। সল্টের অ্যাসিড কি, সল্ট এবং অ্যাসিড এগুলো হলো প্রিজারভেটিভ, এগুলো কী করে ফুডকে প্রিজার্ভ করে, ফুডকে নষ্ট হতে দেয় না, মাইক্রো অর্গানিজমের অ্যাটাক হইতে ফুডকে বাঁচিয়ে রাখে এরকম। তাহলে আমরা কী দেখেছি, সল্ট আর অ্যাসিড হলো প্রিজারভেটিভ, এখানে অডিবল অয়েলও প্রিজারভেটিভ। আরও আছে সোডিয়াম বেনজোয়েট, অ্যান্ড সোডিয়াম মেটাবাইসালফেট আর কমন প্রিজারভেটিভ। তোমাকে যদি বলি কয়েকটি প্রিজারভেটিভের নাম বলো যেগুলি ফুডকে আমাদের প্রিজার্ভ করতে সাহায্য করে, কী বলবো, সল্ট, অডিবল অয়েলস, এগুলো হলো ফুড প্রিজারভেটিভ। সল্ট এবং অ্যাসিডও ফুড প্রিজারভেটিভস, বা সোডিয়াম বেনজোয়েট অ্যান্ড সোডিয়াম মেটাবাইসালফেট
আর কমন প্রিজারভেটিভস। তারপর জামস অ্যান্ড স্কোয়াশেস মধ্যে আমরা এই অনেকগুলো এই প্রিজারভেটিভ আমরা রাখি। আমরা দেখেছিলাম এখানে পিকলসের মধ্যে প্রিজারভেটিভ রাখি, যে একইভাবে জেমস তোমরা দেখেছো, জেমস এবং স্কোয়াশ এগুলির মধ্যে আমরা প্রিজারভেটিভ রাখি। তাহলে আমরা বুঝতে পেরেছি আমরা আমাদের প্রিজারভেটিভ বলতে আমরা কতগুলি ফুড আমরা স্টোর করে রাখি ফর ফিউচার ইউজ। যেমন আচার আমরা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত আমরা রাখতে পারি, কিন্তু আমরা ভাত রান্না করে ফেলেছি, তরকারি রান্না করে ফেলেছি, এখন যদি বলো এটাকে 3 মাস রেখে দেবে প্রিজার্ভ করে, সল্ট মিলিয়ে, অডিবল অয়েল মিলিয়ে, অ্যাসিড মিলিয়ে, এটা কিন্তু হবে না। সব ফুড কিন্তু প্রিজার্ভ করা যায় না। যে ফুডগুলোকে প্রিজার্ভ করা যায় এই ফুডগুলির কথা এখানে বলা হয়েছে, যেমন পিকলস, জ্যামস, স্কোয়াশ। তারপর দেখে নিই, তারপর আরও বলা আছে প্রিজার্ভেশন বাই কমন সল্ট। প্রিজার্ভেশন বাই কমন সল্ট বলতে আমরা ভাত খাওয়ার সময় যে সল্টটা ইউজ করি এটাকে বলা হয় কমন সল্ট। এই সল্ট দিয়ে কী করা হয়, মিট এবং ফিশকেও প্রিজার্ভ করা হয়। ধরেন একটা মিটকে এবং ফিশকে প্রিজার্ভ করে রাখা হয়। অনেক জায়গায় যখন ফিশ আমরা এক জায়গা থেকে আরেক যেতে পারে, আমাদের এই এখানে যে মাছ আসে এই ধরে নাও মুম্বাই থেকে বা চেন্নাই থেকে 15 দিন সময় লাগে মাছগুলি আসতে, কোনো সময় 1 মাস সময় লাগে। এগুলোকে প্রিজার্ভ করে নিয়ে আসতে হয়, মাছ মাংস এগুলোকে এই সল্ট দিয়ে এই মাছ রেখে তার উপরে সল্ট দিয়ে দেয়। তো প্রিজার্ভ আমলা, র ম্যাঙ্গোস, তারপর টামারাইন্ড এগুলোকে আমরা প্রিজার্ভ করি। কাকে কাকে প্রিজার্ভ করি, মিট এবং ফিশকে, তারপর আমলাকে, রো বলতে কাঁচা ম্যাঙ্গো কাঁচা আমকে, আর টামারাইন্ড এগুলোকে আমরা সল্ট দিয়ে কমন সল্ট দিয়ে আমরা প্রিজার্ভ করতে পারি। তারপর নিচে প্রিজার্ভেশন বাই সুগার, কোনো ফুডকে আমরা প্রিজার্ভেশন বাই সুগার দিয়ে আমরা প্রিজার্ভ করতে পারি যাতে নষ্ট না হয়। তারপর নিচে আছে প্রিজার্ভেশন বাই অয়েল অ্যান্ড ভিনেগার। অয়েল তোমরা সবাই চেনো, অয়েল এখানে মাস্টার্ড অয়েল আছে, সয়াবিন অয়েল আছে, ভিনেগার বলতে এক ধরনের অ্যাসিড। তো এই অয়েল এবং ভিনেগার দিয়ে আমরা ফুডকে প্রিজার্ভ করতে পারি। তারপর নিচে আছে হিট অ্যান্ড কোল্ড ট্রিটমেন্ট। কোনো ফুডকে আমরা হিট দিয়ে আমরা প্রিজার্ভ করতে পারি যাতে নষ্ট না হয়। কোনো ফুডকে আমরা কোল্ড ঠান্ডা করে আমরা রাখতে পারি যাতে যেমন রেফ্রিজারেটর, অনেকের ঘরে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে ফুডগুলো প্রিজার্ভ থাকে, মানে ভালো থাকে, নষ্ট হয় না। আমরা সবজি ঢুকিয়ে রাখি, বিভিন্ন মাছকে আমরা রাখতে পারি, এটা হলো কোল্ড ট্রিটমেন্ট। এই ঠান্ডা রেখে আমরা প্রিজার্ভ করতে পারি। কোনো ফুডকে আমরা হিট দিয়েও আমরা হিট দেওয়ার পর তারপর প্যাকেটিং করে দিই, এভাবে আমরা প্রিজার্ভ করতে পারি। এখানে একটা মজার জিনিস দেখে নাও, সবার ভিতরে জানার ইচ্ছা হয়। এখানে কি বলছে বাচ্চাটি, হোয়াই ডাজ দ্য মিল্ক দ্যাট কামস ইন প্যাকেটস। তোমরা সবাই দেখেছো আমুল তাজা প্যাকেটস, মিল্ক দুধের প্যাকেটিং হয়ে দুধ বিক্রি হয়, আমুল তাজা তোমরা দেখেছো। হোয়াই ডাজ দ্য মিল্ক দ্যাট কামস ইন প্যাকেটস নট স্পয়েল। কেন স্পয়েল হয় না? আমুল তাজা প্যাকেটিং হয়েছে ধরেন কলকাতাতে, প্যাকেটিং হয়েছে চেন্নাইতে, কিন্তু আমাদের এখানে বিক্রি হচ্ছে। আমাদের একবার প্যাকেটিং হওয়ার 6 মাস পরে এটা আমরা খেতে পারি, 3 মাস পরে আমরা খেতে পারি, আমাদের এটি নষ্ট হয় না। কী কারণে? এখানে এটাই বলা হচ্ছে হোয়াই ডাজ দ্য মিল্ক দ্যাট কামস ইন প্যাকেটস নট স্পয়েল। এই ছাত্রটি জানতে চাচ্ছে প্যাকেটের মধ্যে যে মিল্কগুলি আসে কেন এগুলি স্পয়েল হয় না, নষ্ট হয় না, কারণ কি? মাই মাদার টোল্ড মি, আমার মা আমাকে বলেছিল, টোল্ড মি দ্যাট দ্য মিল্ক ইজ পেস্টুয়ারাইজড। মিল্কগুলো কী হয়েছে, কী করা হয়েছিল? পেস্টুয়ারাইজড। হোয়াট ইজ পেস্টুয়ারাইজেশন? তার মানে পেস্টুয়ারাইজেশন মানে কি? এই বাচ্চাটি তার মাকে প্রশ্ন করেছে আমাদের যে আমুল তাজার প্যাকেট বা এরকম যে প্যাকেটিংয়ের দুধগুলো কী কারণে স্পয়েল হয় না, নষ্ট হয় না? তখন মা বলছিল কি এই ফুডগুলিকে পেস্টুয়ারাইজড করা হয়েছে, পেস্টুয়ারাইজড। তো বাচ্চাটি বলছে হোয়াট ইজ পেস্টুয়ারাইজেশন? তাহলে পেস্টুয়ারাইজেশন আমরা কি আমরা বুঝে নেব। এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে এটির উত্তর। পেস্টুয়ারাইজড মিল্ক ক্যান বি কনজিউমড বলতে আমরা খেতে পারি, এখন ড্রিঙ্ক করতে পারবো। যে মিল্কগুলি পেস্টুয়ারাইজড মিল্ক ক্যান বি কনজিউমড উইদাউট বয়েলিং অ্যাজ ইট ইজ pasteurized milk can be consumed
without boiling as it is free from harmful microbes. কি বলা আছে, যে মিল্কগুলা পেস্চুরাইজড, এই যে মিল্কগুলা আমুল তাজার প্যাকেট বা দুধের যে প্যাকেটগুলি মার্কেটে বিক্রি হয়, লিকুইড তরল যে দুধগুলি মার্কেটে বিক্রি হয় প্যাকেটিং হয়ে, এগুলো হলো পেস্চুরাইজড মিল্ক। এগুলো কি মিল্ক? পেস্চুরাইজড মিল্ক। এগুলো পেস্চুরাইজড করা হয়েছে। কী কারণে পেস্টিসাইড? এখন এগুলো হলো ফ্রি ফ্রম হার্মফুল মাইক্রোবস। এই সমস্ত দুধের মধ্যে কোনো হার্মফুল মাইক্রো অর্গানিজম নেই। দি মিল্ক ইজ হিটেড টু অ্যাবাউট 70 ডিগ্রি ফর 15 to 30 সেকেন্ডস। কী করা হয়েছে, এই যে মিল্কগুলি প্যাকেটিংয়ে ঢুকানোর আগে 70 ডিগ্রি তাকে তাপমাত্রা দেওয়া হচ্ছে। কতটুকু তাপ দেওয়া হয়েছে? 70 ডিগ্রি তাপ দেওয়া হয়েছে। 15 থেকে 30 সেকেন্ড, বেশি সময় না, মাত্র 15 to 30 সেকেন্ডস, আধা মিনিট থেকে আরও অর্ধেক, 30 সেকেন্ড তাকে হিট দেওয়া হয়েছে 70 ডিগ্রি। 100 ডিগ্রি যখন আমরা তাপ দিই জলকে, দেখো যখন জলের মধ্যে আমরা তাপ দিই, জলটি গরম হয়ে যায়, গরম হতে হতে জলটি বয়েলিং করে আস্তে আস্তে ফুটা এরকম উড়ে যায়। যখন এরকম সময় হয় তখন জলের মধ্যে যতক্ষণ টেম্পারেচার হয়েছে, তাপ হয়েছে, এটি হলো 100 ডিগ্রি। তার মানে 100 ডিগ্রি থেকে একটু কম হলো 70 ডিগ্রি। 70 ডিগ্রি যখন আমরা তাপ দিই দুধের মধ্যে, মাত্র 15 সেকেন্ড বা 30 সেকেন্ড, অ্যান্ড দেন সাডেনলি চিল্ড অ্যান্ড স্টোর্ড। চিল্ড বলতে তাড়াতাড়ি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে মুখটি প্যাকেটে বন্ধ করে দেওয়া হয়। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই যে দুধগুলি মার্কেটে বিক্রি হয় আমুল তাজা, এই দুধগুলিকে কী করা হয়েছে, 70 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয়েছে মাত্র 15 থেকে 30 সেকেন্ড, এবং হঠাৎ সাডেনলি চিল্ড বলতে হঠাৎ প্যাকেটের মধ্যে রেখে মুখটি বন্ধ করে দেওয়া হয়েছে, অ্যান্ড স্টোর্ড। এখন এটা এভাবে স্টোর করে আমরা রাখি। বাই ডুইং সো, এগুলা করিলে বা এরকম করে, ইট প্রিভেন্ট দ্য গ্রোথ অফ মাইক্রোবস। ধরে নেও এই দুধগুলির মধ্যে মাইক্রো অর্গানিজম আছে কিন্তু গ্রোথ হতে পারবে না। ইট প্রিভেন্টস দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। এমন এক জিনিস, তাদেরকে আমরা দমিয়ে রাখতে পারছি না। আমরা কোথায় না কোথায় আমাদের মিলে যায়, তারা বাতাসের মধ্যে মিক্সড হয়ে থাকে মাইক্রো অর্গানিজম। তাদের তো হাত পা নেই, তারা এই মানুষের কাছ থেকে এই মানুষের কাছে যাবে, তাদের কোনো হাত পা নেই, তারা বাতাসের সঙ্গে মিক্সড হয়ে থাকে, বিভিন্ন জলের সঙ্গে মিক্সড হয়ে থাকে, বিভিন্ন সবজির মধ্যে মিক্সড হয়ে থাকে, তারা এরকম সবসময় লেগে থাকে। তো বাই ডুইং সো ইট প্রিভেন্টস দ্য গ্রোথ অফ মাইক্রোবস। যদি আমরা এগুলা করি তাহলে কী হয়, মাইক্রো অর্গানিজমের গ্রোথ হতে পারে না, বাড়তে পারে না। দিস প্রসেস ওয়াজ ডিসকভার্ড বাই লুইস পাস্তুর। যে সায়েন্টিস্টে এই প্রসেসটা বের করেছেন ওনার নাম হলো লুইস পাস্তুর। এই কারণে বলা হচ্ছে ইট ইজ কল্ড পেস্চুরাইজেশন। লুইস পাস্তুরের নামে বলা হচ্ছে পেস্চুরাইজেশন। তার মানে আমরা কী বলেছি, হোয়াট ইজ পেস্চুরাইজেশন। পেস্চুরাইজেশন মানে হলো আমাদের যে দুধগুলি আছে, এই আমুল তাজা দুধ পাউডার, যে কোনো দুধকে যদি আমরা গরম করি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 30 সেকেন্ড, এবং সাডেনলি হঠাৎ মুখ বন্ধ করে আমরা দিই, তাহলে কী হবে, তার ভিতরে মাইক্রো অর্গানিজমের গ্রোথ হইতে পারবে না এবং ভালো থাকবে, প্রিজার্ভ থাকবে। এভাবে দুধকে প্রিজার্ভ করে রাখাকে বলা হয় পেস্চুরাইজেশন। তার মানে আমরা যে আমুল তাজা দুধগুলো কিনে খাই, এগুলো হলো পেস্চুরাইজড মিল্ক। যে প্রসেসে তাকে পেস্চুরাইজড করা হয়েছে, প্রসেসটির নাম হলো পেস্চুরাইজেশন। আমাদেরকে শিখতে হবে হোয়াট ইজ পেস্চুরাইজেশন। তারপর এখানে আছে একটা হেডলাইন, স্টোরেজ অ্যান্ড প্যাকিং। বিভিন্ন ফুডকে আমরা বিভিন্নভাবে স্টোর করে রাখি, বিভিন্ন ফুডকে আমরা বিভিন্নভাবে প্যাকেটিং করি, এখানে কথাই বলা হচ্ছে। তারপর নিচে একটি ইম্পর্টেন্ট জিনিস এক্সামে সাধারণত প্রায়ই আসে, নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন কথাটির মানে কি, এটা কিন্তু এক্সামে প্রায়ই আসে। হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশন। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করে নিই হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশন। কী বলা হয় যে ফিক্সেশন অফ নাইট্রোজেন ইন লেগামানাস প্ল্যান্টস। কতগুলো প্ল্যান্টের কোয়া হয়েছে লেগামানাস প্ল্যান্টস, যেমন পালসেস, এই যে ডাল, মটরশুঁটি, ডাল জাতীয় যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয়েছে পালসেস।
এবং এদেরকে বলা হচ্ছে লেগামানাস প্ল্যান্টস। লেগামানাস প্ল্যান্টস সাচ এস বিনস অ্যান্ড পিস, যেমন বিন তোমরা দেখেছো সবজি, বিনস অ্যান্ড পিস এগুলো হলো যে প্ল্যান্ট থেকে হয়েছে, এই প্ল্যান্টকে বলা হয় লেগামানাস প্ল্যান্টস। লেগামানাস প্ল্যান্টস, লেগামানাস প্ল্যান্টস তার মানে তার মধ্যে যে মাটি হইতে খাদ্যগুলো শোষণ করেছে, তার এই মাটির মধ্যে নাইট্রোজেন থাকে খুব বেশি এই সমস্ত প্ল্যান্টের মাটির নিচে। তাদেরকে লেগামানাস প্ল্যান্টস কিন্তু সব জায়গাতে হবে না, যে মাটিতে নাইট্রোজেন থাকবে বেশি সেই মাটিতেই লেগামানাস প্ল্যান্টস হবে। তাহলে আমরা বুঝে গেছি লেগামানাস প্ল্যান্ট কোথায় হয়। ফিক্সেশন অফ নাইট্রোজেন, তারা লেগামানাস প্ল্যান্টে কী করে নাইট্রোজেনগুলোকে ফিক্সেশন করতে পারে। আমরা এর নিচে বুঝে নেব কীভাবে ফিক্সেশন করে। আচ্ছা, এখানে আমাদের একটু ছিল হেডলাইন। আচ্ছা, এটা পড়ার আগে আমরা এটা পড়ে নিই। এখানে পড়ে নিই, এখানে সব উত্তর দেওয়া আছে লেগামানাস প্ল্যান্টটা কে করে। কী বলা হচ্ছে, হোয়েন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস ডাই, যখন কোনো প্ল্যান্ট একটা মরে যায় বা অ্যানিমেলগুলো মরে যায়, ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি প্রেজেন্ট ইন দ্য সয়েল, এই যখন মরে এগুলো কোথায় যায়, মরে তো মাটিতে পড়ে থাকে। প্ল্যান্ট একটি মরে মাটিতে পড়ে থাকে, একটা অ্যানিমেল একটি পরে জঙ্গলের মধ্যে একটি মরে গেছে, কোনো একটা অ্যানিমেল মাটিতেই পড়ে থাকবে। এক্ষেত্রে বলা হচ্ছে হোয়েন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল ডাই, bacteria and fungi present in the soil convert the nitrogenous wastes into nitrogen compounds। কি বলছে, যে মাটির মধ্যে পড়ে থাকে মরা গাছটা এবং মরা অ্যানিমেলটি, এই মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে এবং ফাঙ্গি থাকে, তারা কী করে কনভার্ট দ্য নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ইন্টু নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডস টু বি ইউজড বাই প্ল্যান্টস অ্যাগেইন। মানে মানুষটার এই অ্যানিমেলটার ভিতরে বা প্ল্যান্টের ভিতরে নাইট্রোজেন থাকে। সয়াবিন প্ল্যান্ট, যে গাছের মধ্যে সয়াবিন হয়, ফিজ হয়, বিনস হয়, এই সমস্ত প্ল্যান্টের ভিতরে যে ফুডগুলি তৈরি হয়েছে, তার এই ফুডের মধ্যে নাইট্রোজেন আছে খুব বেশি। তার প্রোটিন তৈরি করেছে এই সমস্ত প্ল্যান্টে বেশি, এই সমস্ত প্ল্যান্টে প্রোটিন তৈরি করেছে। তো এই বিভিন্ন অ্যানিমেলের মধ্যে আছে নাইট্রোজেন, প্ল্যান্টের মধ্যে আছে নাইট্রোজেন। যখন এগুলো মরে যায় তখন ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি কী করে কনভার্ট করে এগুলোকে কী করে মাটির মধ্যে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড মাটির মধ্যে এমন জিনিস তৈরি করে, ধরে নাও এমন একটা সার তৈরি করে নেয় মাটিটিকে, যার মধ্যে নাইট্রোজেন থাকে বেশি। মাটিটাকে এক ধরনের ফার্টিলাইজারে তৈরি করেছে, যে মাটির মধ্যে পড়ে রয়েছিল এই মরা গাছটি এবং মরা অ্যানিমেলটি, সেই মাটিটিকে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি এমন এক ধরনের ফার্টিলাইজার বা সার তৈরি করেছে, এই সারটিকে বলা হচ্ছে এখানে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড। এই সারটি টু বি ইউজড বাই প্ল্যান্টস এগেইন, প্ল্যান্টে আবার এগেইন এই সারটিকে কী করে ইউজ করে। প্ল্যান্টেরও তো নাইট্রোজেন দরকার। ধরে নেব এখানে যে জায়গাতে মরে গিয়েছিল একটি প্ল্যান্ট এবং একটি অ্যানিমেল, সেই জায়গাতে একটি গাছে কী করবে, এই নাইট্রোজেন কম্পাউন্ডগুলোকে চুষবে, ইউজ করবে, অ্যান্ড প্ল্যান্টে এগেইন তাকে ব্যবহার করবে, টেনে নেবে তার রুট দিয়ে। Certain other bacteria convert some part of them into nitrogen gas, which goes back into the atmosphere. আরও কতগুলা সার্টেন আদার ব্যাকটেরিয়া, আরও কতগুলো ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া কী করে কনভার্ট সাম পার্ট অফ দ্যাম টু নাইট্রোজেন গ্যাস। এই যে কতগুলাকে নাইট্রোজেন কম্পাউন্ডে বানিয়ে রেখে দিয়েছে, মাটির মধ্যে মিশিয়ে রেখে দিয়েছে ব্যাকটেরিয়া, যাতে অন্যান্য গাছে চুষতে পারে। আবার কতগুলাকে কী করে এখানে নাইট্রোজেন গ্যাস বানিয়ে, এই ব্যাকটেরিয়া নাইট্রোজেন গ্যাস বানিয়ে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে, বায়ুমণ্ডলের মধ্যে আবার ছেড়ে দেয়। কোথায় বলা হয়েছে, সার্টেন আদার ব্যাকটেরিয়া কনভার্ট সাম পার্ট অফ দ্যাম টু নাইট্রোজেন গ্যাস হুইচ গোস ব্যাক ইনটু দ্য অ্যাটমসফিয়ার। এটা আবার অ্যাটমসফিয়ারে চলে যায়, বায়ুমণ্ডলে চলে যায়। অ্যাজ এ রেজাল্ট দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন অ্যাটমসফিয়ার রিমেন্স মোর ওর লেস কনস্ট্যান্ট। এই কারণে বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন যতটুকু থাকার
সবসময় সমান থাকে। আমাদের বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন থাকে আমাদের বায়ুমণ্ডলে সব, আর 21% থাকে অক্সিজেন। অর্থাৎ বাতাসের মধ্যে 78 ভাগই হলো নাইট্রোজেন, আর 21 ভাগ হলো অক্সিজেন, আর বাকি 1 ভাগ হলো বাকি সব গ্যাসে মিলে। আমরা এখানে কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি আমাদের এই মাটির মধ্যে কতগুলো ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি থাকে। ফাঙ্গি তোমরা দেখেছো ব্রেডের মধ্যে, ব্রেড আমরা যখন ব্রেডকে খুলে রেখে দিই 2-3 দিন পরে দেখি ব্রেডের মধ্যে কি দেখা যায়, সবুজ সবুজ, এগুলো কি ফাঙ্গি। আর ফাঙ্গির যে স্পোরগুলি, কণাগুলি, দানাগুলি বাতাসের মধ্যে মিক্স থাকে, যখন একটু জলে বৃষ্টির দিন এগুলা এই জলের সাহায্যে নিয়ে তারা খুব গ্রোথ করতে পারে। আর ব্যাকটেরিয়া, তার মানে মাটির মধ্যে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি থাকে। মাটির মধ্যে যখন একটি প্ল্যান্ট বা অ্যানিমেল মরে যায় তখন কী করে এই ব্যাকটেরিয়া কী করে এই যে মরা গাছটিকে বা মরা অ্যানিমেলটিকে কনভার্ট করে মাটির মধ্যে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড, মাটির মধ্যে এক ধরনের সার বানিয়ে ফেলে। এটাকে বলে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড, যেটা ইউজ বাই প্ল্যান্টস এগেইন, তার ধারে কাছে যে প্ল্যান্টসগুলি আছে এই প্ল্যান্ট এটি আরেকবার ব্যবহার করে। আরও কী করে এই যে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি, কতগুলো ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি এই কাজটি করে। আরও কতগুলো সার্টেন আদার ব্যাকটেরিয়া, আরও অন্য কতগুলো ব্যাকটেরিয়া কী করে কনভার্ট সাম পার্টস অফ দ্য নাইট্রোজেন, ওই যে প্ল্যান্টের মধ্যে মরা প্ল্যান্ট এবং অ্যানিমেলটির মধ্যে যে নাইট্রোজেন ছিল এগুলোকে কী করে গোজ ব্যাক ইনটু দ্য অ্যাটমসফিয়ার, আবার অ্যাটমসফিয়ারের মধ্যে পাঠিয়ে দেয়, মিক্সড করে দেয়। ব্যাকটেরিয়ায় ডাইরেক্ট মরা প্ল্যান্ট হইতে বা মরা অ্যানিমেলটি হইতে অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেন যেতে পারবে না। এই ব্যাকটেরিয়া কী করে এই অ্যানিমেলটি হইতে বা প্ল্যান্টটি হইতে নাইট্রোজেনকে সরিয়ে অ্যাটমসফিয়ারের মধ্যে মিলিয়ে দেয়। তখন কী হয়, আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেন সবসময় সমান থাকে। নাইট্রোজেন আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে কমেও না বাড়েও না। এই কারণে বলা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন দ্য অ্যাটমসফিয়ার রিমেন্স মোর ওর লেস। তাহলে আমরা বুঝে গিয়েছি কী কারণে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেন সবসময় সমান থাকে। এখন আমরা বুঝবো কীভাবে সমান থাকে। এখানে কথা বলা হচ্ছে নাইট্রোজেন সাইকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে আসি। নাইট্রোজেন সাইকেল, আওয়ার অ্যাটমসফিয়ার হ্যাজ 78% নাইট্রোজেন গ্যাস। আমাদের অ্যাটমসফিয়ারে যত গ্যাস আছে তার মধ্যে নাইট্রোজেন হলো সবথেকে বেশি, 78%। এই বাক্সটি তোমাদেরকে সবার ড্র করতে হবে। এই বাক্সটি এক্সামে আসে, এটির নাম হলো নাইট্রোজেন সাইকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে সাধারণত রেগুলারই আসে। নাইট্রোজেন সাইকেল, হোয়াট ইজ নাইট্রোজেন সাইকেল একটু বুঝিয়ে বলবে এবং ড্র করতে হবে এই বাক্সটি, ভালো করে বুঝে নেও। আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেন থাকে। আমাদের যে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন থাকে। নাইট্রোজেনটা কী হয়, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ফিক্স অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। এখানে কী বলা হচ্ছে, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলতে মাটির মধ্যে কতগুলো ব্যাকটেরিয়া থাকে, যে মাটিগুলি নরম থাকে, লোস থাকে, খোলা বালু মাটির মতো থাকে, ফাঁক গ্যাপ থাকে, এই নাইট্রোজেনের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এরা অ্যাটমসফিয়ারের মধ্যে যে নাইট্রোজেনগুলো আছে বায়ুমণ্ডলের মধ্যে, এই নাইট্রোজেনগুলোকে ফিক্স করতে পারে, মানে ধরতে পারে। ধরে কী করে তারা কী করে, ব্যাকটেরিয়া ইন টার্ন ফিক্স নাইট্রোজেন ইন্টু নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড। কী করে মাটির মধ্যে কী বানায় তারা নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড, মানে এই মাটিটাকে উর্বর করে, ফার্টাইল করে নেয়। নাইট্রোজেন এই সমস্ত মাটির মধ্যে নাইট্রোজেন থাকে বেশি। তার মানে ব্যাকটেরিয়া কী করে, ব্যাকটেরিয়ায় নাইট্রোজেনকে ধরে মাটির মধ্যে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড বানায়। আর কী করে তারপরে কম্পাউন্ডস অফ নাইট্রোজেন ইন দ্য সয়েল, মাটির মধ্যে কী হলো, এই সয়েলের মধ্যে কী হলো নাইট্রোজেনের কম্পাউন্ডস থাকে। আর এই সয়েলটা কী করবে, ওই যে আপটেক বাই প্ল্যান্টসে শুষে নেবে। আর কী হবে, এখানে ব্যাকটেরিয়াম টার্ন কম্পাউন্ডস অফ নাইট্রোজেন ইন্টু গ্যাসাস নাইট্রোজেন। আবার কী করে কতগুলো ব্যাকটেরিয়া কী করে এই নাইট্রোজেন যেগুলো মাটির মধ্যে বানিয়েছে এই নাইট্রোজেনগুলোকে আবার অ্যাটমসফিয়ারের মধ্যে ছেড়ে দেয়। তাহলে আবার অ্যাটমসফিয়ারে চলে গেল। ভালো করে আবার বুঝে নেব। এখানে অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন এখানে ফিক্স হয়েছে, ব্যাকটেরিয়া ধরে মাটিতে নাইট্রোজেন কম্পাউন্ড তৈরি করেছে। মাটির মধ্যে এখন কী হলো, নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনগুলো গাছে চুষে নেবে। আবার কতগুলো নাইট্রোজেন ব্যাকটেরিয়া কী করে অ্যাটমসফিয়ারের মধ্যে পাঠিয়ে দেয়।
আবার অ্যাটমসফিয়ারের মধ্যে চলে যায় নাইট্রোজেন। এই কারণে নাইট্রোজেন সবসময় অ্যাটমসফিয়ারের মধ্যে সমান থাকে। আবার এখানে আবার কি বলা হয়েছে, এখানে প্ল্যান্টস এবং অ্যানিমেলস ইট প্ল্যান্টস। অ্যানিমেলে কী করে, যে কোনো একটা অ্যানিমেলে প্ল্যান্টগুলি খায়, খাওয়ার পরে কী করে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ফ্রম এক্সক্রিশন, যখন মারা যায় এই অ্যানিমেলটি বা প্ল্যান্টটি, তার মধ্যে যে এক ধরনের ওয়েস্ট থাকে, এগুলো কী হয় মাটি থেকে মিক্সড হয়ে যায়। এই মাটি থেকে মিক্সড হয়ে যায়, মাটিতে এখান থেকে আবার অ্যাটমসফিয়ারে যায়, এখান থেকে আবার প্ল্যান্টে যায়। তো গিয়ে কী হলো, আবার এগিয়ে আবার সেম হয়ে গেল নাইট্রোজেন, এই কারণে নাইট্রোজেনটি কমে না। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেন কমে না, সবসময় সমান থাকে। কী কারণে সমান থাকে, প্রথমে নাইট্রোজেনগুলোকে অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনকে ব্যাকটেরিয়া ফিক্স করে ধরে ফেলে, ব্যাকটেরিয়া ধরে মাটির মধ্যে মিক্সড করে দেয়। মাটির মধ্যে কী হলো, নাইট্রোজেনাস কম্পাউন্ড হলো। এই কম্পাউন্ডগুলো কতগুলো প্ল্যান্টে খেয়ে নেয়, এই প্ল্যান্টকে খেয়ে নেয় আবার বিভিন্ন অ্যানিমেলগুলো বা প্ল্যান্টগুলো যখন মরে যায়, তা আবার এগুলো মাটিতে পড়ে যায়, মাটি থেকে আবার মিক্সড হয়ে যায় আবার মাটিতে। আবার এখান থেকে আবার কতগুলো এই ব্যাকটেরিয়া আবার অ্যাটমসফিয়ার পাঠিয়ে দেয় নাইট্রোজেন, আবার অ্যাটমসফিয়ারে চলে যায়। এগুলো কী হচ্ছে, এগুলো হলো এই দেখতে পাচ্ছ লাইটনিং তোমার সামনে, এই সমস্ত জিনিস সব কিছু তুমি দেখতে পাচ্ছ। তো এটা হলো নাইট্রোজেনের সাইকেল। এইভাবে নাইট্রোজেন সবসময় চলতে থাকে, নাইট্রোজেন কোনো সময় কমবে না। এটা হলো নাইট্রোজেনের সাইকেল। তোমরা জিনিসটি না দেখে, একবার দেখে তারপর না দেখে তোমাদেরকে এটি লিখতে হবে। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিওয়ার্ডস আমরা দেখে নিই। আজকে আমরা আগামী দিন করব কিওয়ার্ডসটি। আর হোয়াট উই হ্যাভ লার্নড। তাহলে ছাত্ররা আজকে আমরা এখানে শেষ করে দেবো। আমরা কোথা থেকে আরম্ভ করেছিলাম, আমরা হাফ মিনিট রিভিশন দিয়ে দিই। আজকে আমরা এখান থেকে শুরু করেছিলাম, আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের ডিজিজের নাম দেখেছিলাম। হিউম্যানের মধ্যে যে ডিজিজ হয়, কী মাইক্রো অর্গানিজমের জন্য হয় এবং আমাদেরকে কীভাবে এগুলো প্রিভেন্ট করতে হবে। তারপর দেখেছিলাম আমরা বিভিন্ন অ্যানিমেলেরও ডিজিজ হয় মাইক্রো অর্গানিজমের জন্য। তারপর দেখেছিলাম বিভিন্ন প্ল্যান্টের হয়। তারপর ফুডগুলোকে আমরা কীভাবে আমরা এই পয়জনিং হয় ফুডগুলি দেখেছিলাম। তারপর ফুডগুলিকে আমাদেরকে কীভাবে প্রিজার্ভ করতে হবে, প্রিজার্ভ করার বিভিন্ন মেথড আছে। আমরা দেখেছিলাম কেমিক্যাল মেথড বা এরকম সল্ট দিয়ে বা সুগার দিয়ে, অয়েল এবং ভিনেগার দিয়ে গরম করে ঠান্ডা করে আমরা ফুডকে প্রিজার্ভ করতে পারি। তারপর নাইট্রোজেন ফিক্সেশন আমরা দেখেছিলাম। নাইট্রোজেনের এই যে প্ল্যান্টে দেখতে পাচ্ছ, এটি হলো রুটস। এই ধরনের প্ল্যান্ট, যে প্ল্যান্টের রুটসগুলি এরকম থাকে, এই ধরনের বলা হয় রুটস অফ লিগামিনাস প্ল্যান্টস। এগুলো হলো লিগামিনাস প্ল্যান্টস। এই সমস্ত প্ল্যান্টের মধ্যে যে প্রোডাক্টগুলো তৈরি হয় তাদের মধ্যে নাইট্রোজেন থাকে। আমরা বিনস খাই, সয়াবিন খাই, এগুলোর মধ্যে কী থাকে, নাইট্রোজেন থাকে বেশি। এই সমস্ত প্ল্যান্টের নাম হলো লিগামিনাস প্ল্যান্ট। আর এই সমস্ত প্ল্যান্টের নিচে যে মাটি যা আছে, এই সমস্ত মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া ফাঙ্গি থাকে, তারাই নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। সব গাছের নিচে এই যে ব্যাকটেরিয়া থাকে, তারা নাইট্রোজেনকে ফিক্স করতে পারে না। এটা বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আগামী দিনে আমরা শুরু করবো আবার এই কিওয়ার্ডস থেকে। ধন্যবাদ সবাইকে। খুব শীঘ্রই আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো।